দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির নেপথ্যে ঘটে যাওয়া ঘটনা এবং তার বিশ্লেষণ পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে সবথেকে আলোচিত যে বিষয়টি সেটি সংস্কার নির্বাচন। এই দুটি বিষয়কে ঘিরে বারবারই আলোচনা তর্ক বিতর্ক হচ্ছে। একই সঙ্গে আমরা নতুন করে একটি আলোচনায় উত্তাপ ছড়াচ্ছে ছাত্রদের নতুন দল কি রাজনীতির জন্য সত্যি নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করছে, বিশেষ করে যারা পুরনো দল রয়েছেন বহু পুরনো। আমরা এই প্রশ্নকে সামনে রেখে আজকে গণতন্ত্র বিশ্লেষণ করতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে বিএনপির একজন বহু পরিচিত মুখ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আজকে সময় দিয়েছেন, সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম। স্বাগত জানাচ্ছি। জি, আমরা শুরুটা করতে চাই অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনাকে দিয়েই, যে ছাত্রদের নতুন দল রাজনীতির জন্য চ্যালেঞ্জ কিনা, যে আলোচনা শিরোনামটি আমরা বলছিলাম। আমরা জানি যে আওয়ামী লীগ পতনের পর থেকেই আসলে দ্রুত নির্বাচন এবং অন্তর্বর্তী সরকার যাতে ক্ষমতায় বেশি দিন না থাকে এই বিষয়ে বিএনপি অনেক বেশি সোচ্চার, এবং বিএনপি সবসময় বলে আসছে যে প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ যেগুলো নিয়েছে সেগুলো নির্বাচিত সরকার ছাড়া বাস্তবায়নও সম্ভব নয়। তো সব মিলিয়ে আসলে শুরুটা করি ছাত্রদের নতুন দল রাজনীতির জন্য আসলে চ্যালেঞ্জ মনে করেন কিনা। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত আলোচক গোলাম মর্তুজাকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং সেখানে সকল দল এবং নতুন কোনো রাজনৈতিক দল তারা রাজনীতিতে আসবে, পদার্পন্ন হবে, এটা আমরা স্বাগত জানাই বিএনপি। এবং বিএনপি কিন্তু প্রথম থেকেই কোনো রাজনৈতিক দলকেই কিন্তু ছোট করে দেখছে না, এখানে আমাদের কোনো দ্বিমত নাই। এবং আমি মনে করি যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, রাজনীতিতে স্বাধীনতার বিশ্বাস করে, গণতন্ত্রের রাজনীতি, তারা কিন্তু কেউ দ্বিমত করবে না। কিন্তু প্রশ্নটা তখনই থাকে যখন একটি রাজনৈতিক দল যখন সরকারি পৃষ্ঠপোষকতায় যখন দলটি সংগঠিত হয়, কিংবা তাদের একটু আলাদা অন্য সকল রাজনৈতিক দলের থেকে একটু আলাদা কেয়ার কিংবা আলাদা একটু ভাবনা নিয়ে তাদেরকে বিশেষ বিবেচনায় দেখা হয়, সেটা সরকারি প্রতিষ্ঠানে পদপদবি হোল্ড করে যারা যে সকল বক্তব্য দেয়, তখনই কিন্তু জনগণের মনে এক ধরনের সংশয় সৃষ্টি হয়। এক ধরনের কি বলবো আপনাকে, এটা কোনো সংশয়ও না, রাজনীতির যে কালচারটা সেই কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি শুধু যে এটা যে বলছেন যে নতুন দল আসলে এটা কি কোনো কি বললেন আপনি কথাটা, চ্যালেঞ্জ মনে করেন, চ্যালেঞ্জ মনে করেন রাজনীতির জন্য চ্যালেঞ্জ। এটা তো কিসের চ্যালেঞ্জ? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিগত দিনে যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল, ইভেন আওয়ামী লীগেও, ঠিক আছে, এরা তো বহুত পুরাতন রাজনৈতিক দল। হ্যাঁ, দেশের সবচেয়ে ক্রাইসিস মোমেন্টগুলো পার করে আসছে, তো সেখানে সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা সক্ষমতা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল রাখে। কিন্তু আপনাকে প্রশ্নটা হচ্ছে যে এই দল কোনো সরকারি পৃষ্ঠপোষকতায় কিনা, এটা হচ্ছে প্রশ্ন। বিগত দিনে 17 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিল এবং সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেছিল। কেন? তার এক নায়কতন্ত্র কায়েম করার জন্য এবং দীর্ঘমেয়াদী ক্ষমতায় টিকে থাকার জন্য, তাই না? তো সেই জায়গা থেকে 5 আগস্টের পরবর্তী একটি বাংলাদেশ, যে বাংলাদেশে সকল দল মত মানুষের এক ধরনের নাবিশ্বাস তৈরি হয়েছে। এখন মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে এমন একটা পরিবেশ। এটা করতে যে 1,500-এর অধিক জনগণ আত্মহতি দিয়েছে, হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী, সাধারণ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তাই না? অনেক নেতৃবৃন্দরা আমাদের 17 বছর যাবৎ গুম হয়েছে, খুন হয়েছে, মামলা শিকার হয়েছে। এখন 17 বছর যাবৎ এই নির্যাতন নিপীড়ন সহ্য করে প্রত্যেকটি রাজনৈতিক দল একটা গন্তব্যে আগাচ্ছিল। সেটা কি? গণতান্ত্রিক মুক্তির গন্তব্যে। সেই গন্তব্য যখন আপনার পুনরুদ্ধার হলো, অবশ্যই সেটা ছাত্র জনতাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তার কারণ তারা সামনের কাতারে ছিল। কিন্তু দীর্ঘ 17 বছর যাবৎ যারা এই পথে হেঁটেছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়ে সর্বোচ্চ দিয়ে ধরে রেখেছে এই গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য, ওই অর্জনগুলোর
শেষ ধাপ হচ্ছে এই ছাত্র জনতার বিপ্লব। এখানে তখন সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে বলে এই বিপ্লব চূড়ান্ত মানে সফলতা লাভ করেছে। এখন আমি শেষ করে দিচ্ছি। এখন আপনি বলতে পারেন তাহলে আমি 17 বছর ধরে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করলাম, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, আবার নতুন করে সে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে যখন একটা দল গঠন করা হয় এবং সেই দল যখন বলে প্রধান উপদেষ্টা যে ছাত্রদের নতুন সংগঠন আসছে কিংবা আমরা অ্যাপ্রিসিয়েট করি কিভাবে আসবে সেভাবে, তখন মানুষের মধ্যে সংশয় আছে আবারও কি ফ্যাসিবাদটা কি নতুন করে পুনর্জীবিত হচ্ছে কিনা। আর আপনি যে কথাটা বলেন যে বিএনপি এই সরকারকে ক্ষমতায় রাখতে চায় না, কি একটা ল্যাঙ্গুয়েজ বলেন, হ্যাঁ এটাকে আপনাকে উদ্ধ করতে হবে। এই কারণে আমি একটু শেষ করে নিই, কারণ দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়ার, দ্রুত নির্বাচন দিয়ে এটা শুধু বিএনপির দাবি না, এটা 18 কোটি জনগণের দাবি, যে প্রত্যাশা নিয়ে মানুষ কিন্তু সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কিন্তু রাজপথে ছিল। এখানে কেউ এককভাবে ছিল না, সকল দল মত এবং জনতা সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। সেটা কি? ওই গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, ওই সাংবিধানিক অধিকারকে আমাকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। তো আগামী দিনে জাতীয় নির্বাচন যত দ্রুত হবে এটা শুধু বিএনপির জন্য মঙ্গলকর না, এটা বাংলাদেশের জন্য মঙ্গলকর, এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মঙ্গলকর। কারণ এখনো পর্যন্ত আপনার ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখানে আরো বেশি আস্তানা গেড়ে বসবে যদি না আপনি কাল ক্ষেপণ করেন। তখন কি বাংলাদেশটা একটা ঝুঁকির মুখে পড়ে যাবে। তো দেশ এবং দেশের জনগণকে রক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের ওই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কোনো একক ব্যক্তি সবকিছু করে ফেলতে পারে না, সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সব মানে বৃহৎ স্বার্থ অর্জন করা সম্ভব। নিপুণরা একটু কি ছোট্ট করে এর সাথে অ্যাড করবেন কিনা যে কেউ মনে করেন বা প্রশ্নটা এরকম হতে পারে কিনা যে নির্বাচনের ব্যাপারে অন্য দলের মতোই বিএনপি সবসময় এটা বলেও আসছে যে তারার পেছনে এরকম কারণ কিনা যে যেহেতু গত 17 বছর বা 15 বছর ক্ষমতায় নেই, পাশাপাশি আমরা দেখছি যে প্রধান প্রতিদ্বন্দ্বী যে দলটি ছিল সেটি যেহেতু এখন তারা নির্বাচন করতে পারবেন কিনা, তারা মাঠে অনুপস্থিত, আওয়ামী লীগের কথা যদি বলি, সেক্ষেত্রে আসলে ফলে স্বাভাবিক যে হিসাব, রাজনীতির স্বাভাবিক হিসাব অনুযায়ী ধরে নেওয়া হয় যে বা বিএনপি বিশ্বাস করে যে নির্বাচন হলেই তারা আসলে ক্ষমতায় আসবে। এটি কি একটু তাড়াহুড়ার কারণ কিনা? না, কখনোই না। বিএনপি বিশ্বাস করে, হ্যাঁ বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, জনগণের কাছে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি যথেষ্ট মানে কমিটেড। তো সেই জায়গা থেকে জনগণের ভোটে নির্বাচিত হবে এটা বিএনপির প্রত্যাশার জায়গা থাকতে পারে, কিন্তু সেটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণ, এবং তার ভোট প্রয়োগের মাধ্যমে ডিসাইড করবে। তো আপনি ভোট দেওয়ার আগে যদি আপনি সবকিছু বলেন সেটা তো না। আর বিএনপি ক্ষমতায় আসবে বলে নির্বাচনটাকে পিছিয়ে দিতে হবে, সংস্কারে নতুন খেলা করে আবার নতুন করে নিজেরা গোছায় উঠে ফ্যাসিবাদদেরকে সাথে করে নিয়ে আপনি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হবেন, ওই ষড়যন্ত্র কিন্তু বিএনপি কখনোই মানবে না। এবং তার জন্য বিএনপিকে যদি আবারও ফাইট করতে হয়, 17 বছর করেছে, দরকার আরো 1 বছর করবো, তারপরেও জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করবো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনার কাছে আসবো আবারও। আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, গোলাম মর্তুজা সেলিম, কৃষি সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি। গোলাম মর্তুজা সেলিম, আমরা একই বিষয় যে ছাত্রদের একটা নতুন দল, আমরা যেটি নিয়ে গত কয়েকদিন ধরে আসলে আলোচনা হচ্ছে, এখনো আমরা নামটা জানতে পারিনি। তো এই নতুন দল রাজনীতির জন্য নতুন চ্যালেঞ্জ কিনা, বা ছাত্রদের এই যে দল হচ্ছে আদৌ সেটি আবার মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে? আমরা জানি যে একটা পরিবর্তন আসলে মানুষ প্রত্যাশা করছেন, অর্থাৎ পরিবর্তিত বাংলাদেশ প্রত্যাশা করছেন, কিন্তু ছাত্রদের নতুন দলকে আসলে আদৌ কিভাবে নেবেন সাধারণ মানুষ, স্থানীয় পর্যায়ের মানুষ, সেইটা তাদের জন্য আবার একটা বড় চ্যালেঞ্জ মনে করেন কিনা আপনার কাছে? ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের এই অনুষ্ঠানের সহ আলোচক বিএনপি নেত্রী, খুব সুন্দরভাবে বলেছেন। আর অনুষ্ঠান যারা দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাই। দেখুন, ওনার কথার শুরুতে একটু বিরোধিতা করে বলতে চাই। উনি যেমনটি বললেন যে সরকারি পৃষ্ঠপোষকতায় মূলত ছাত্রদের নতুন রাজনৈতিক দল হচ্ছে, এটা আসলে বিরোধিতা করছি। আমরা মূলত কিং তৈরি করেছি,
আর আমাদের ছাত্রদের মধ্য থেকে মাত্র 3 জন কিন্তু উপদেষ্টা আছে, এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে আছে। আর 3 জন এই উপদেষ্টার দ্বারা কিন্তু টোটাল হোল ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু রান করছে না। তার মানে কি এই 3 জন কি টোটাল ইন্টারিম গভর্নমেন্টকে রান করছে না, টোটাল ইন্টারিম গভর্নমেন্টকে রান করছে 22 জন উপদেষ্টা মিলে। তাহলে একটা বড় পার্ট রয়েছে। আর যদি আমাদের রাজনৈতিক দলের কথা বলি, আমাদের রাজনৈতিক দলে যারা এই জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান যারা সম্মুখ সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছে, মূলত তাদেরই মাধ্যমে এই দলটা নতুন একটা রাজনৈতিক দল বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ইতিমধ্যে আপনার পত্রপত্রিকার মারফতে জেনেছেন যে আমাদের রাজনৈতিক দলের যে প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন আমাদের ছাত্রনেতা ছিল আমাদের 3 আগস্ট যে এক দফা ঘোষণা করে, যাকে আমরা গণতন্ত্রের ইমাম বলে ঘোষণা বলছি, আমাদের ছাত্রনেতা উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম। তো মূলত কথা হচ্ছে, যখন নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করলো, তখন কিন্তু এই সাহসটা কিন্তু কেউ আগে করতে পারে নাই। আমাদের নিঃসন্দেহে এই 36 দিনের আন্দোলনে কিন্তু সবাই আমরা কিন্তু কাঁধে কাঁধ রেখে, বিএনপি বলেন, জামাত বলেন, অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল সমূহ ছিল, সবাই কিন্তু কাঁধে কাঁধ রেখে ঐক্যের মধ্য দিয়ে করা হয়েছে। কিন্তু তখন তারা বিরোধিতা করে না। তারা কখন বিরোধিতা করছে, যখন গোটা বাংলাদেশের জনগণের আন্দোলনকে আমাদেরকে সমর্থন করেছে, পাশাপাশি এই নতুন এই আন্দোলন নেতৃত্বের মাধ্যমে যখন একটা 16 বছরের ফ্যাসিস্টকে যখন আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, তখন কিন্তু জনগণ আমাদের প্রতি আস্থাশীল হয়েছে। এই জনগণের আস্থাকে প্রতিদান দেওয়ার জন্য, এবং জনগণ চাচ্ছে দেশে একটা আমূল সংস্কার হোক। স্বাধীনতার পরবর্তী সময় থেকে অদ্যাবধি আমরা দেখেছি প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা সমূহ এর প্রতি মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং অতিষ্ঠ হয়েছে। আপনার যদি রিসেন্ট আর কি 5 আগস্টের পর থেকে এখন আর কি আজ অবধি যদি আমরা খেয়াল করি, বেশ কিছু জায়গায় বিএনপি নেতৃবৃন্দের বেশ কয়েকজনকে চাঁদাবাজির অভিযোগ কিন্তু কি করেছে, বিএনপি কেন্দ্রীয় সংসদদেরকে কি করেছে, বহিষ্কার করেছে। তার মানে প্রচলিত রাজনৈতিক দলসমূহের প্রতি বর্তমান জনগণ আস্থা রাখতে পারছে না। তারা চাচ্ছে যাদের নেতৃত্বে এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তারা অবশ্যই নতুন একটা রাজনৈতিক দল করুক। এখানে যেহেতু আপনারা জানেন, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তার নতুন রাজনৈতিক দল রান করে, ওই সময় কিন্তু 45% রাজনৈতিক একদম নবীন ছিলেন। আর আমরা কিন্তু দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করে আসার মাধ্যমে এবং একটা সফল অভ্যুত্থানকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে আমরা এসেছি। তার পরবর্তীতে অভ্যুত্থান দেওয়ার পরবর্তী সময় যখন আমরা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হলো, সেখানে কিন্তু মাত্র আমাদের গুটি কয়েকজন, মাত্র 3 জন ছাত্র এখানে আমাদেরকে প্রতিনিধিত্ব করছে। যখন আমরা প্রয়োজনীয়তা অনুভব করলাম, পাশাপাশি দেশের আপামর জনতা প্রয়োজনীয়তা অনুভব করলো, তাদের বর্তমান সময়ে জনগণের চাহিদা যে ছাত্রদের নেতৃত্বে নতুন একটা রাজনৈতিক দল, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য মূলত আমরা একটা রাজনৈতিক দল রান করেছি। নিঃসন্দেহে নতুন রাজনৈতিক দল এই সংস্কৃতি একদম নতুন হবে। এক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ হিসেবে আমরা মনে করছি, যদি আমরা এখন পর্যন্ত আপনারা জানেন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে প্রায় 4 শতাধিক আমরা কমিটি দিয়েছি থানা এবং উপজেলা পর্যায়ে। আমরা রুট পর্যায়ে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি এবং আপনারা দেখেছেন যখন আমরা নতুন রাজনৈতিক দলের জন্য গোটা দেশব্যাপী মানুষের কাছে আমরা মতামত চেয়েছি, আমাদের রাজনৈতিক দলের নাম কি হতে পারে, আমাদের প্রতীক কি হতে পারে, তারা কোন 3টি জিনিসকে আর কি পরিবর্তন চাচ্ছে তাদের জায়গা থেকে। আর কি আমরা গুগল ফর্ম অনলাইনে ছাড়ার মধ্যে আর কি 12 ঘন্টার ব্যবধানে কিন্তু 1 লক্ষ মানুষ এটাকে ফর্মটাকে ফিল আপ করেছে। আমরা দেখতে পেয়েছি 24 ঘন্টার ব্যবধানে 2 লক্ষ অতিক্রম করেছে। পরবর্তী আমাদের নতুন ফর্ম দেওয়া লেগেছে অনলাইনে। এর পাশাপাশি আপনারা দেখে থাকবেন, যখন আমরা আর কি ফর্ম আকারে আমাদের রুট পর্যায়ে পৌঁছে দিয়েছি মানুষের কাছে, দেখবে প্রত্যেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষজন এটাকে সমর্থন দিয়েছে। যে গোলাম মুর্তজা, আমি একটু যে অন্য প্রশ্নে আসি, যদি যে আমরা রাজনীতিতে, আমরা সবসময় প্রচলিত রাজনীতিতে যেটি বাংলাদেশে দেখে এসেছি অতীতে, যে সবসময় কি হয়েছে যে মানুষ আসলে বড় দলগুলোকে ভোট দিয়েছে, তারা এসছে, হয়তো মানুষ প্রতারিত হয়েছে। আমরা দেখেছি ইতিহাস তাই বলে 53 বছর মানুষ বারবার প্রতারিত হয়েছে। মানুষ আসলে তাদের কাঙ্ক্ষিত যে মূল্যবোধ বা মানবিক মর্যাদা, সেটি তো আসলে নিশ্চিত কখনোই হয়নি। তো সেই জায়গা থেকে মানুষের একটা পরিবর্তনও যেমন চাই, আবার আমরা যদি বড় দলের কথা বলি, বিএনপি বা জামায়াত বা ইসলামী দলগুলো যদি তারা জোটও করেন, আবার অন্যদিকে মানুষ আদৌ কি এই নতুন দলকে ভোট দিয়ে কি ক্ষমতায় নিয়ে আসবে মনে করেন? মানে সেই জায়গাটাই মানুষ তো কখনো সেটা করেননি, যে একটা ছোট দল অথবা নতুন একটা দল আসলো তাকে ভোট দিয়ে রাতারাতি, ইতিহাসে এটা হয়নি। তো সেক্ষেত্রে প্রত্যাশার জায়গাটা কোথায়? আপনার কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই, নিঃসন্দেহে স্বাধীন পরবর্তী 5 আগস্ট অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের মানুষজন যাদেরকে ভোট দিয়ে ক্ষমতাসীন করেছে, তাদের প্রত্যেকের দ্বারা বাংলাদেশের মানুষজন প্রতারিত হয়েছে। এটা নিঃসন্দেহে সত্য কথা, এটার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। নিঃসন্দেহে দেখেন, আমরা যারা এখন যে রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছি, সামনে যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটবে, আমাদের মধ্যে কিন্তু ওই রকম চিন্তা নেই যে নতুন রাজনৈতিক দল গঠন করার পরপরই আমাদেরকে ক্ষমতাসীন হতে হবে। যদি বাংলাদেশের জনগণ মনে করে, কারণ বিষয়টা তো এত সহজ নয়, নিশ্চয়ই অবশ্যই যদি বাংলাদেশের জনগণ মনে করে আমাদের দল এবং প্রতীক এবং বিগত দিনের কার্যক্রম তারা যদি মনে করে না এদের প্রতি আমরা আস্থা রাখতে পারবো, তাহলে অবশ্যই জনগণের মাধ্যমে এটা, রায়ের মাধ্যমে এটা
মানে যে কয়টা আসনে তারা নির্বাচিত হয় তারা অবশ্যই, হবেন। অবশ্যই এটা আসতে পারে, হয়তো আমরা ক্ষমতাসীন নাও হতে পারি, আমরা বিরোধী অবস্থান করতে পারি, এটা জনগণ ভোটের মাধ্যমে যে রায় দেবে সেটাকে আমরা মেনে নিব। জি নিশ্চয়ই, ধন্যবাদ। আমরা অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, আমরা একটু আপনার কাছে শুনতে চাই যে এই নতুন দল নিয়ে আমরা বলছিলাম, একই সঙ্গে যে কথাগুলো বলছিলেন যদি তার প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া আপনি কিছু বলতে চান কিনা, তারপর আমি আমার প্রশ্ন না, আসতে চাই। আমি কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা জি, তাহলে আমরা একটু যদি শুনি যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটা কথা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার বিষয়ে একটা আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে বিএনপি তো তার অবস্থান বারবারই বলছেন যে এটি আসলে অসম্ভব একটা চিন্তা, এরকম কিনা? না, এটা বিএনপি একা বলছে না, বিএনপি সহ সকল রাজনৈতিক দলই বলছে, ম্যাক্সিমাম। হ্যাঁ, গুটি কয়েকজন তারা হচ্ছে দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন, এবং তারা কিসের প্রেক্ষিতে দাবি করছে সেটাও কিন্তু নিশ্চিত করে তারা বলতে পারছে না। মনে হচ্ছে কেউ একজন বলে দিয়েছে, তারা সেটা গণমাধ্যমে প্রকাশ করলো। তো দেখেন, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন করার আগে স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা আছে। সে আইনি জটিলতা হচ্ছে সাংবিধানিক আইনের জটিলতা। আপনি এই সরকার হচ্ছে জনগণের সমর্থিত কিংবা জনতার সমর্থিত কিংবা ছাত্র জনতার সমর্থিত, যেটাই বলেন না কেন, সমর্থিত, মানে সকলেরই সমর্থিত, কিন্তু এটি কোনো নির্বাচিত সরকার না। আর নির্বাচিত সরকার ছাড়া আপনি কোনো আইন আপনি অ্যাপ্রোপ্রিয়েট করতে পারেন না, মানে সেটা বৈধতা নিয়ে কিন্তু কোশ্চেন চলে আসে। হ্যাঁ, তো আপনি স্থানীয় সরকার নির্বাচন যদি আগে করেন, সেক্ষেত্রে জাতীয় সরকার নির্বাচন যখন হবে যখন সকল মানে পার্লামেন্ট যখন বসবে এবং ওই পার্লামেন্টে যখন ওই আইনগুলো প্রণয়নের জন্য দাখিল করা হবে, তখন যদি ওই সংসদ যদি আইনগুলো বাতিল করে দেয়, তাহলে কিন্তু এই নির্বাচনের কোনো বৈধতা থাকে না। তো সেই জায়গায় কিন্তু কিছু হলেও আইনি জটিলতা আছে। এলো এক নাম্বার মানে যুক্তি। সেকেন্ড যুক্তিটা হচ্ছে যে এখন আইন শৃঙ্খলার অবস্থা, এখনো আমাদের প্রশাসনের লোকেরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না এবং তারা দায়িত্ব নিতে ভয় পাচ্ছে, এবং যখনই কোনো ক্রাইসিস মোমেন্ট দেখা যাচ্ছে তখন সারা তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক, তখন তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সহযোগিতা চাচ্ছে এবং তাদেরকে পাশে চাচ্ছে। এই ধরনের অবস্থান কিন্তু চারিদিকে বিরাজমান। এখন ধরেন আপনি একটা স্থানীয় সরকার নির্বাচন করবেন, জাতীয় বিগত দিনে আমরা দেখেছি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এটা তো হচ্ছে আপনার লোকাল নির্বাচনে, তখন কি সকল দল মতের বাইরে যে মানুষ ব্যক্তিকে চয়েস করে নেয়, তাই না? তো সেই জায়গাতে কি হবে যে অনেকে যেহেতু মার্কা থাকবে না, অনেকে আওয়ামী লীগেরও দোসররাও কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার একটা সুযোগ পাবে। হয়তো সে আওয়ামী লীগের পদধারী নেতা না, কিন্তু আওয়ামী লীগের সমর্থিত, তাই না? এখন তো মাঠে তো সমর্থক যে নাই এটা তো আপনি বলতে পারবেন না, সমর্থক তো আছে। তো এই জায়গায় এই ষড়যন্ত্র মোকাবেলা কিন্তু এটা একটা বাংলাদেশের আমাদের সকলের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জকে মাথায় রেখে এবং এই ধরনের রক্তাক্ত পরিবেশ থেকে এড়িয়ে যে আমাদের সর্বপ্রথম জাতীয় নির্বাচনের দিকে ফোকাস দিতে হবে, এবং জাতীয় নির্বাচনের পর ধাপে ধাপে সকল স্থানীয় সরকার নির্বাচন হবে। এটাই হচ্ছে মূল। আপনি যদি এটা হলো মূল। আপনি যদি বাংলাদেশের পরিস্থিতি, আর যেটা মুর্তজা যেটা বললো আমি অ্যাপ্রিশিয়েট করি, ছাত্রদের এই গণ অভ্যর্থনার মাধ্যমে যে তাদের যে একটা তেজ কিংবা রাজনীতি করার একটা ইচ্ছা পোষণ হয়েছে, এটা আমাদের রাজনীতির জন্য খুবই ভালো, আমি অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আমি মাঝে মাঝে আমি ভাবি যে ছেলেগুলো বাংলাদেশের মডেল কিংবা যা আইকন হয়ে সৃষ্টি হয়েছিল, তাদের সৃষ্টি এবং তাদের নাশের পথ অতি দ্রুত হয়ে যাচ্ছে। সেটা কেন? ক্ষমতাকে খুব বেশি চিনে ফেলেছে। কখনো ক্ষমতাকে চিনতে হয় না, ক্ষমতার চেয়ারটাকে কখনো অত বেশি আলিঙ্গন করতে হয় না। আপনি যদি জনগণের নেতা হতে পারেন, আপনি যদি জনগণের ভালোবাসা পান, জনগণই আপনাকে ওই চেয়ারে বসাবে, ওই চেয়ার আপনার জন্য জনগণ নির্ধারিত করে রাখবে। কিন্তু আমরা এই ছাত্র কিছু কিছু নেতৃত্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভিতরে এখন ক্ষমতার মোহ হয়ে গিয়েছে। কিন্তু দীর্ঘ 17 বছর যাবত আমরা এই মোহটাকে ত্যাগ করেছি এবং সর্বোচ্চ নির্যাতনকে মেনে নিয়ে আমরা গণমানুষের পক্ষে দাঁড়িয়েছি, এবং গণমানুষের উপর আমরা তাদের আস্থা তাদের অধিকারের উপর আমরা আমাদের সকল বিশ্বাস ছেড়ে দিয়েছি। না, জনগণে আমাদেরকে
জনগণ চাইলে আমরা ক্ষমতায় আসবো, কিন্তু ক্ষমতাকে কখনো মানে বড় করে আমরা কখনো দেখি না, এটা কখনো দেখতে হয় না। এবং আপনি সবসময় মাথায় রাখবেন, পদ মানুষকে অলঙ্কিত করে না, মানুষের কর্ম মানুষকে অলঙ্কিত করে। জনতার এই নেতাদেরকে অলঙ্কিত করেছিল সারা বাংলাদেশের জনগণ, কিন্তু এখনো কিন্তু ছাত্ররাই কিন্তু ছাত্রদেরকে মানে বিতর্কিত করছে এবং তাদেরকেই এই সুনামের পথ থেকে সরে মানে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আরো। এই বিষয় নিয়ে আমি মুর্তজা আপনার কাছে শুনতে চাইবো। একটা বিরতি নেবার সময় হয়েছে আমাদের আসলে। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা কথা বলছি ছাত্রদের নতুন দল রাজনীতির জন্য কতটা চ্যালেঞ্জ, একই সঙ্গে সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা আরো কথা বলবো, আশা করি আলোচনা উপভোগ করবেন। ছোট্ট বিরতি থেকে ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি ছাত্রদের নতুন দল রাজনীতির জন্য চ্যালেঞ্জ কিনা, একই সঙ্গে সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে সময় দিয়েছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন কৃষি সম্পাদক, জাতীয় নাগরিক কমিটির গোলাম মর্তুজা সেলিম। স্বাগত জানাচ্ছি গোলাম মর্তুজা সেলিম আপনাকেও। আমরা বিরতির আগে নতুন রাজনৈতিক দল নিয়ে কথা বলছিলাম। আমরা আজকে যদি একটু আনোয়ারুল ইসলাম সরকার, অর্থাৎ ইলেকশন কমিশনার, ভোটের প্রস্তুতির বিষয়ে তিনি আজকে কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছেন যে ডিসেম্বরকে সামনে রেখে আসলে ভোটের প্রস্তুতি তারা নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও কিন্তু বারবারই বলেছেন যে তারা আসলে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে আসেননি, তাদের রাজনৈতিক দল করবার অভিলাষ নেই। এরপরও আপনারা কি মনে করেন যে কোনো নির্বাচনের দিন তারিখ নিয়ে ধোঁয়াশা দেখেন, বা এরপরেও বারবার বিএনপি থেকে আমরা দেখি নানা রকম কথা বলা হয় যে নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট কিছু করা হচ্ছে না, জাতীয় ঐক্যমত কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল, সব মিলিয়ে নির্বাচন নিয়ে আপনারা কোনো রকম ধোঁয়াশা দেখেন কিনা? দেখুন, নির্বাচনে ধোঁয়াশার জায়গাটা কি, আমরা বিএনপির বিশ্বাস করি যে জনগণের প্রত্যাশার জায়গাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি দায়িত্বে আছেন ডক্টর ইউনূস সাহেব, তিনি তার দায়িত্বটি সঠিকভাবে জনগণের স্বার্থেই পালন করবেন। এবং ক্ষমতার জন্য আমি আসি নাই এই প্রশ্নটা উনি উত্তর দিয়েছেন, উনি কোনো জায়গা থেকে মেসেজ পেয়েছে, কারণ ভিতর সন্দেহ আসতে, এবং তিনি সেটা অনুধাবন করেছেন, যার কারণে তিনি জনসম্মুখে গণমাধ্যমের কাছে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। হ্যাঁ, কিন্তু কেন এই সংশয়টা আসবে? কেন আসবে? একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার দীর্ঘ 17 বছর যাবৎ জনগণের প্রত্যাশার জায়গাটা পূরণ হয়নি, সেই প্রত্যাশার জায়গা পূরণ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে সংস্কারের নানান খেলা, এবং নির্বাচন আগে না, স্থানীয় সরকার নির্বাচন আগে, আমরা অমুক দলে সমর্থন জানাচ্ছি, এইসব মানে খেলাধুলার জন্যই তো এই মানুষের ভিতরে এই সংশয় কিংবা এক ধরনের ধোঁয়াশা। কারণ আমরা তো এখনো ক্লিয়ার না, কেন সরকার এখনো কবে নাগাদ নির্বাচন হবে বলছে, ডিসেম্বর নাগাদ হবে, কত তারিখে হবে এটা কেন বলতে এত বিচলিত হচ্ছেন? এত ভাবনার কি কারণ? এটা জনগণের অধিকার, জনগণকে আপনি দেবেন, জনগণের রাষ্ট্র জনগণকে আপনি হাতে পৌঁছে দেবেন। সেটা তো তিনি দিতে চেয়েছেন, ডিক্লেয়ার করেন ডেটটা। আচ্ছা, কেন করছেন এখন তো ঐক্যমত্য কমিশনের বৈঠক না, কারণ আমাদের 17 বছরের নিপীড়ন, এবং শুধু আমাদের না, 18 কোটি জনগণ তার অধিকার থেকে বঞ্চিত। এবং এখন আপনারা নতুন করে নতুন ছকে বাঁধতে চান জনগণকে এবং কালক্ষেপণ করতে চান। আপনাদের এই কালক্ষেপণের জন্য এই জনগণের এই মানে অর্জন কিংবা এই ত্যাগ যদি বৃথা যায়, এই সরকার যদি ব্যর্থ হয়, আমার বাংলাদেশটা ব্যর্থ হবে। সংশয় কিন্তু ওইখানে, কে ক্ষমতায় কয়দিন থাকবে এটা আমাদের ব্যাপার না, আমার বাংলাদেশটাকে আমাকে রক্ষা করতে হবে। এদেশের জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দিন। জনগণ এই রাষ্ট্রের মালিক কে হবে, এই রাষ্ট্র কে পরিচালনা করবে, এটা জনগণ নির্ধারণ করবে, জনগণ তার সরকার দ্বারা নির্ধারণ করবে। এটা নিয়ে আপনারা তো এত ভাবার কোনো কারণ নেই। আপনারা যদি মনে করেন এই 6 মাসে আপনারা অনেক কিছু করেছেন, জনগণের অনেক প্রত্যাশা দেখিয়েছেন, আপনারা নতুন রাজনৈতিক দল গঠন করবেন, আপনাদের কাছে জনগণ প্রত্যাশা করে, কেন এখনো খাদ্যের দাম কমছে না? কেন
কেন আইন শৃঙ্খলার অবনতি এত কঠোর অবনতির দিকে যাচ্ছে? কেন আপনার প্রতিটা পাড়ায় পাড়ায় আপনার ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, দুর্নীতি হচ্ছে? কেন এখনো কি দুর্নীতি থেমে আছে? এখনো এই দুর্নীতি করছে কে করছে বলেন? এই দুর্নীতি যদি বলা হয় যে বিএনপি স্থানীয় পর্যায়ে, বিএনপি তো এখন উজ্জীবিত রয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি সংস্কারের কথা বলেন। আরে তিনি তার নিজের অফিসটাকে সংস্কার করুক না, সচিবালয়টা আগে সংস্কার হোক না, দেখি না আমরা কি প্রত্যাশা করব তার কাছ থেকে? এটা তো আমি একজন নাগরিক হিসেবে বললাম, এটা তো আমার বিএনপির কণ্ঠস্বর হবে আমাদের রাজপথের, সেটা ডিফারেন্ট ইস্যু। আপনি যদি নিপুণ রায়চৌধুরীকে একজন বাংলাদেশের নাগরিক মনে করেন, আমি বলবো এই 6 মাসে এমন কোনো কিছু আমরা পাইনি যেটা দিয়ে আমরা প্রত্যাশা করি আগামী দিনে নতুন সূর্য হবে এই অন্তর্বর্তীকালীন সরকার। নো, আমরা চাই আমার ভোটে আমার নির্বাচিত সরকার, আমি চাই আমার ভোটের মাধ্যমে আমার রাষ্ট্রের মালিকানা আমি ফিরে পেতে চাই। এটাই জনগণের দাবি, এটা বিএনপির দাবি এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের দাবি, সকল জনতার দাবি। ছাত্র জনতা এই মিছিলে, এই গণতান্ত্রিক লড়াই শামিল হবে আমি বিশ্বাস করি। যে নিশ্চয়ই আমরাও চাই যে নিশ্চয়ই নির্বাচিত সরকারই পরবর্তীতে নেতৃত্ব দিবেন এবং নতুনভাবে পরিবর্তিত বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার সাথে প্রতিফলনটাও থাকবে সেই নেতৃত্বে। সন্দেহটা তখনই দূর হবে যখন উনি এই নির্বাচিত এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ডেট ডিক্লেয়ার করবে। নির্বাচনের ডেট এখন ডিক্লেয়ার করা এখন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এটা কোনো ব্যক্তিগত কিংবা কোনো দলের জন্য নয়। না, নিশ্চয়ই আপনি বলছিলেন, আমরা একটু গোলাম মর্তুজা আপনার কাছে আসি, কৃষি সম্পাদক জাতীয় নাগরিক কমিটি। নিপুণ রায় যে কথাগুলো বলছিলেন যে এখনো দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে, তো প্রশ্ন হচ্ছে যে এখন তো মাঠে অ্যাক্টিভ দল আমরা জানি যে বিএনপি আছেন, জামাত আছেন, তারা অ্যাক্টিভলি এখন মাঠে, সবাই এখন তাদের কণ্ঠস্বর বেশ সোচ্চার, এখন সবাই মন খুলে কথা বলছেন। তো যে কথাগুলো বলছেন এর প্রতিক্রিয়া হিসেবে যদি আপনি শুরুতে কিছু বলেন, এরপর আমি আমার প্রশ্নে আসতে চাই। দিদির সাথে আর কি আংশিকভাবে একমত পোষণ করছে। নিঃসন্দেহে ইন্টারিম গভর্নমেন্ট গঠন হওয়ার পরে, আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান হওয়ার পরে জনমানুষের যে আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশার যে পারদ ছিল ইন্টারিম গভর্নমেন্টের কাছে, সে আলোকে আমরা আসলে বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। এটা অনস্বীকার্য, এটা দ্বিধাহীন কণ্ঠে বলতে হয়। তবে এই কথা বলতে হবে, নিঃসন্দেহে এই ইন্টারিম গভর্নমেন্টের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। হুট করে 17 বছর ধরে, 15 বছর ধরে বা 50 বছর ধরে চলা সিস্টেমকে হুট করে চাইলেও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। আমরা জানি যে বাংলাদেশে যে আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো রয়েছে, হুট করে চাইলেও কিন্তু আমি একটা সংস্কারের কথা বললাম বা একটা পলিসি মেক করলাম, বা সেটা বাস্তবায়ন করতে গেলে দেখা যাচ্ছে যে বেশ কিছু নানাবিধ জটিলতা তৈরি হচ্ছে। আর একটা পলিসি নিয়ে সেটা বাস্তবায়ন করা, যারা এই পলিসি মেকিং এর কাজগুলোতে করছে, তারা আসলে দেখতেছে আসলে কি পরিমাণ আর কি বাধার সম্মুখীন হচ্ছে। আর আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর ধরে ওনারা যে আন্দোলন করেছেন, এই আন্দোলন ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হয় যে পুলিশ এবং প্রশাসনকে এই প্রতিটি রন্ধে রন্ধে কিন্তু এখন আওয়ামী লীগের প্রেতাত্মারা অবস্থান করছে। আমরা চাইলেও কিন্তু একটা পলিসি গ্রহণ করছে, বা সেটা বাস্তবায়ন করা যাচ্ছে না। এটা অন্যতম অন্তরায় হচ্ছে এই প্রত্যেকটি স্তরে সরকারের সিস্টেমটাকে কোলাপস করে রাখা, বা যেটা নেওয়া হচ্ছে সেটাকে বাস্তবায়ন করতে তারা দিচ্ছে না। এক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা প্রত্যাশা রাখি, আমাদের প্রত্যাশার পারদের আলোকে যতটুকু হয়তো বাস্তবায়ন করতে পারেন না, হয়তোবা তারাও নতুন ছিল, বুঝে উঠতে পারেন না, সামনের দিনে অতি দ্রুত সময়ে আমাদের প্রত্যাশার পারদকে তারা মেটাতে সক্ষম হবেন। কিন্তু নিপুণ রায় চৌধুরী একটা কথা বারবার বলছিলেন যে এই সরকারের তো দরকার নেই বলতে আমি বোঝাচ্ছি যে উনি বারবার বলছিলেন যে নির্বাচন দিবেন, জনগণের কাছে জনগণের রাষ্ট্র ফিরিয়ে দেবেন। এখন একটা নির্বাচন হলেই কি মনে করেন যে রাতারাতি, বাংলাদেশে তো নির্বাচন হয়েছে, জনগণের কাছে এসছে, কিন্তু জনগণ তো আসলে তার মর্যাদার জায়গা নিশ্চিত হয়নি। শুধু কি একটা নির্বাচন হলেই হয়ে যায়, নাকি বেশ কিছু সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে? সেটার কথাও কিন্তু বারবার উঠে আসছে। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বাংলাদেশের যে রাজনৈতিক দলসমূহ রয়েছে এদেরকে ডেকেছিল ঐক্যমতের আলোকে। উনি কিন্তু স্পষ্ট করে বলেছিল যে রাজনৈতিক দলসমূহ যে সমস্ত প্রস্তাবনা দিচ্ছে সংস্কারের, জুলাই চার্টার, এটা আপনি নোট ডাউন করে দিব, ওয়েবসাইটে দিয়ে দিব। দেখেন, মূলত এই ইন্টারিম এই দায়িত্বটা ফোকাস করা হয়েছে যে প্রত্যেকটি ক্ষেত্রে সংস্কারের কথা। এখন এই নির্বাচন যাচ্ছে, আসলে নির্বাচন করলে তাহলে অভ্যুত্থানের কি দরকার ছিল? ইনাদের কাছে যদি মনেই হতে পারে যে নির্বাচনই একমাত্র সমাধান, তাহলে অভ্যুত্থানের কোনো দরকার ছিল না। আমাদের মেন কথা হচ্ছে যে সংস্কার হওয়া দরকার। দেখেন যে জেলা পর্যায়ে, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে মতো প্রান্তিক লোকজন সুযোগ সুবিধাসমূহ পেয়ে থাকে। এখন প্রান্তিক লোকজনের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যেভাবে ফাংশন করা দরকার সেভাবে ফাংশন করতে পারছে না। কেন? আওয়ামী লীগ কী করেছিল বিগত 3টি ইলেকশন, স্থানীয় ইলেকশনগুলো কী করেছিল? দলীয় প্রতীকে। আমরা চাচ্ছি না যে এটা দলীয় প্রতীক হোক, এটা নির্দলীয়ভাবে যারা এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তি রয়েছে এবং প্রান্তিক লোকজনের সুযোগ সুবিধা
সুবিধাসমূহ নিশ্চিত করতে পারবে। এর জন্য আমরা চাই যে স্থানীয় সুযোগ সুবিধাসমূহ নিশ্চিত করার জন্য প্রান্তিক লোকজনের কাছে আমরা স্থানীয় নির্বাচন আগে চাই। আর যেহেতু জাতীয় নির্বাচন পলিসি মেকিং এর কাজগুলো রয়েছে, জনপ্রিয় যারা এমপি নির্বাচন তারা পলিসি মেকিং এর কাজগুলো করবেন, আগে আপনাকে জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত বলে আমরা মনে করি। জি, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নেব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, এরপর ফিরে এসে আপনার কাছে একটু জানতে চাইবো আপনাদের দলের কিছু অন্তর্নিহিত কিছু চিন্তার কথা। আমরা একটা বিরতি থেকে ফিরে আসি। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্র আমাদের সঙ্গে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী রয়েছেন, একই সঙ্গে নাগরিক কমিটির কৃষি সম্পাদক রয়েছেন। আমরা কথা বলছি ছাত্রদের নতুন দল, নির্বাচন, সংস্কার এবং এরকম সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো আরেকটা বিরতির পর। সঙ্গে থাকুন। দর্শক, আরেকবার স্বাগত আড়াইসিএল স্টিল গণতন্ত্রে। আমরা কথা বলছি ছাত্রদের নতুন দল কি রাজনীতির নতুন চ্যালেঞ্জ। আমরা এই প্রশ্নকে সামনে রেখে আজকের গণতন্ত্রে কথা বলছি। আমাদের সঙ্গে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী রয়েছেন, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। আরও একবার স্বাগত নিপুণ রায় চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন গোলাম মুর্তজা সেলিম, কৃষি সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি। গোলাম মুর্তজা, স্বাগত আপনাকেও। আমরা আলোচনার শেষ ভাগে রয়েছে। নিপুণ রায় চৌধুরীর যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো, অনেক রকম সংকট, অনেক চড়াই উতরাই, অনেক চ্যালেঞ্জ যের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ অতিক্রম করছে। একটু যদি বলি যে একটা ঐকমত্য কমিশনের বৈঠক হলো, সেখানে অনেকগুলো জোট, অনেকগুলো দলের অংশগ্রহণ ছিল। আবারও মার্চে আমরা জানি ঐকমত্য কমিশনের বৈঠক, সেখানে এখন আপনারা খসড়া কপিগুলো পেয়েছেন সংস্কার প্রস্তাবনার, সেগুলো হয়তো যাচাই বাছাই করছে বিএনপি, নিশ্চয়ই সেখানে মতামত তুলে ধরবে। সেখানে এই একটু আপনাদের প্রতিক্রিয়া বলবেন কিনা যে সংস্কার প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে সেগুলোর যথার্থতা, যৌক্তিকতা বা সেগুলোর সাথে আপনাদের একমত হওয়ার সম্ভাবনার জায়গা কেমন দেখছেন? একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করলেন আপনি। দেখেন, 31 দফা যখন দেয়া হলো রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির তরফ থেকে, তখন 13 জুলাই 2023, তখন কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল কিন্তু এটা সাহস করতে পারে নাই যে এরকম একটা রাষ্ট্র কাঠামো মেরামতে সংস্কার প্রস্তাব দেব, এটা জনগণ কিভাবে নেবে, কিংবা আমরা কি এই সংস্কার কি করতে পারবো কিনা, এই যে একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা কিন্তু সর্বপ্রথম বিএনপি নিয়েছে। এবং 27 দফা, তারপরে ভীষণ 2030 ম্যাডাম দিলেন, এবং তারপরে দেশনায়ক জনাব তারেক রহমান দিলেন ভীষণ 27 দফা, তারপরে 13 জুলাই হলো আপনার 2023-এ আমরা 31 দফা দিলাম। সকল রাজনৈতিক দলের সাথে মতামতের ভিত্তিতে জনগণের পালস অনুযায়ী আমরা 31 দফা দিয়েছি সংস্কারের। এই 31 দফার যে দাবিগুলো আছে, অন্তর্বর্তীকালীন সরকার যে কয়টা সংস্কার দিয়েছে, ম্যাক্সিমাম সংস্কার আমাদের এই 31 দফায় আছে। তো আমরা কি চাই না? আমরা তো অবশ্যই একটা পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাই বলেই তো এই গণ অভ্যুত্থানে আমরা বিএনপি সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সমর্থন দিয়েছি এই আন্দোলনকে সফল করার জন্য। সেখানে আমাদের সেন্ট্রাল কমিটির একাধিক নেতৃবৃন্দ, আমি সহ একাধিক নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ নেতারা সবাই গ্রেফতার হয়েছে, এবং জেলা পর্যায়ের নেতারা হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, রক্তাক্ত হয়েছে, তারপর আপনার কারা নির্যাতন ভোগ করেছে। কেন? ও যে একটা কথা বললো সেলিম, যে গণ অভ্যুত্থান কেন, নির্বাচনের জন্য না? ও বললো কি না, আরে নির্বাচনের জন্য না, মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য এই গণ অভ্যুত্থান, এটা মানো না কেন? তোমরা কি চেয়েছো? তোমরা চেয়েছো শেখ হাসিনা পদত্যাগ, যেটা বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল চেয়েছে। কেন? কারণ শেখ হাসিনার একক নেতৃত্বের কারণে আমার ভোটের অধিকার ভুলণ্ঠিত হয়েছে, আমার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, আমার সুশাসন থেকে আমি বঞ্চিত হয়েছি, আমি আমার স্বাভাবিক মৃত্যুর হাত থেকে আমি বঞ্চিত হয়েছি, সকল কিছু থেকে আমি বঞ্চিত হয়েছে বলে তো আমি ওই শেখ হাসিনার পদত্যাগের দাবি তুলেছি, তাই না? তো সেই দাবি থেকে এখন সরে এসে নির্বাচন চাই না আমরা, নির্বাচন সবাই চাচ্ছেন, আমরা তো সংস্কার বলছি, তার জন্য ন্যূনতম সংস্কার করে জনগণের ম্যান্ডেট জনগণের হাতে পৌঁছে দেন। জনগণ কি কি সংস্কার চায়, ওই নির্বাচিত সরকার দ্বারা ওটা পোক্তভাবে সংস্কার হবে। এটা তো কোনো বিরোধিতা না, এটা রাজনীতির চর্চা এবং অভিজ্ঞ সম্পন্ন বাংলাদেশে তিনবার জনগণের ভোটে নির্বাচিত, ওই আমি দামি স্বামী নির্বাচন না, দিনের ভোট রাতে না, কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না। বিএনপি একটা কমিটেড রাজনৈতিক দল, যারা জনগণের আস্থা অর্জন করে রাজনীতি করেছে, ক্ষমতায় এসেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, এবং জনগণের দাবি মেনে নিয়ে নিজের সর্বোচ্চ ত্যাগ করে দিয়ে ওই রাজপথেই কিন্তু বেগম খালেদা জিয়া ছুটে গিয়েছে। জিয়া পরিবার কখনো ক্ষমতার লোভে কিন্তু রাজনীতি করে না। যারা এটা ভাবে তারা রাজনীতিতে পোক্ত না,
তাদেরকে আরো হাঁটতে হবে, দীর্ঘ এই 50 বছর হাঁটুক, তারপরে রাজনীতির জিয়া পরিবারের নেত্রীর সাথে এবং নেতাদের সাথে তারা কথা বলুক, তাদের নিয়ে তারা করুক, এটা আমরা প্রত্যাশা করি। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। সুনির্দিষ্ট করে অনেকগুলো বিষয় বললেন। আমরা একটু গোলাম মুর্তজা সেলিম আপনার কাছে শুনতে চাই যে আপনাদের নতুন যে রাজনৈতিক দলটি আসছে, আমরা আজকে যেটি বলছিলাম ছাত্রদের নতুন দল, সেটি একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে আমরাও সবাই সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন ধরন বা বেশ কয়েকটি বলয় যেটা নিয়ে একটু বিতর্ক বা একটু মতপার্থক্য আমরা দেখতে পাচ্ছি, বেশ দ্বন্দ্বের জায়গাটি। সেই জায়গাটি মনে করেন কিনা যে মানে আপনাদের অবসান কাটিয়ে রাজনৈতিক দলটি আসলে বেশ গুছিয়ে আসতে পারবে? দেখেন, আসলে আপনি যেভাবে বলছেন আমি এটাকে দ্বন্দ্ব এভাবে দেখছি না, একটা মত পার্থক্য। আমরা মানুষ, আমাদের এক একজনের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি একই রকম। যখন আমরা জুলাই আন্দোলন করেছি, এখানে শুধু বলতে পারবো না যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর কয়েকজন ব্যক্তির দ্বারা আন্দোলন। আমি এই কারণে বললাম ছাত্র শিবির, ছাত্র শক্তি, আমি আসছি আপনার সেখানে বেশ কয়েকটি বলয় সেটা তো রয়েছে, সেটা তো স্পষ্টই। দেখেন, আমরা যেটা বলছিলাম যে এই জুলাইয়ের আন্দোলনে যেমন ছাত্রদল ছিল, ছাত্র শিবির ছিল, অপরাপর যে বাম সংগঠনগুলো বিদ্যমান রয়েছে এরা ছিল, পাশাপাশি এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া যে আমরা ছাত্ররা ছিলাম প্রত্যেকেরই অংশগ্রহণ ছিল। আন্দোলন পরবর্তীতে যখন আমরা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করি, আমরা চেয়েছি অতীতে ডান ছিল বাম ছিল এই প্রথাকে ভুলে গিয়ে যারা আমরা হবো বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দলসমূহের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি যেটা নিশ্চিত করতে পারবে, এই জায়গাটা নিশ্চিত করার জন্য আমরা চাই যারা এই জুলাইয়ের আন্দোলনে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, আমরা তাদেরকে একত্রিত করে এক ছাতার নিচে নিয়ে এসে আমরা মূলত একটা নতুন রাজনৈতিক দল করতে চাই। আমাদের এই নতুন রাজনৈতিক দলে না থাকবেন স্পেসিফিক, না হবে ইসলামিস্ট হবে, না হবে বামধারার হবে, না হবে অপরাপর যে প্রচলিত ধারাসমূহ রয়েছে। আমরা চাই একদম মধ্যমপন্থী একটা বাংলাদেশ দল গড়তে। এখানে অতীতে কে কোন রাজনৈতিক দলে ছিল এটা মুখ্য বিষয় না, যারা এই আন্দোলনে ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, তারা যারা বাংলাদেশকে ওন করে এবং বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করতে চায়, মূলত তাদেরকে এখানে আমরা নতুন রাজনৈতিক দল করতে চাই। যেহেতু বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক ছাত্র সংগঠনের এখানে নেতৃবৃন্দ রয়েছে, দল গঠন করতে গিয়ে একটু মত পার্থক্য হতে পারে, এটা একটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে অত অবশ্যই আমরা মনে করছি না হেডেকের বিষয় হচ্ছে, এবং এটা খুব মিনিমাইজেবল, এবং আমরা সামনের দিকে অতি দ্রুত সময় আপনারা দেখতে পাবেন কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আমরা আমাদের এই মত পার্থক্য বলে একত্রিত হয়ে আমরা আবার আমাদের রাজনৈতিক দল ঘোষণা করতে পারবো। জি, আমরা একেবারে শেষ সময় নিপুণ রায় চৌধুরী যদি কিছু যুক্ত করতে চান, বিশেষ করে ঐক্যমত্যের বিষয়ে, যে আমাদের আসলে একটা ঐক্যমত খুব বেশি জরুরি। ডেফিনেটলি, কারণ আমরা আগে আমাদেরকে দেশের স্বার্থ চিন্তা করতে হবে, দেশের জনগণের কথা ভাবতে হবে, এবং আমার দেশের রাষ্ট্র কাঠামোকে মানে কাঠামোগতভাবে পরিবর্তন করে আমাদের একটা সংস্কার, যে ন্যূনতম সংস্কার এবং জাতীয় নির্বাচন, এই জায়গাগুলো আমাদেরকে সকলকে ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। এই কারণ দেশটা তো আমাদের, এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আপনি যেমন একজন জার্নালিস্ট হিসেবে আছে, আমার আছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, তারও আছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে। তো আমি বিশ্বাস করি, একটা শেষ করে দিই, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমরা আমাদের চূড়ান্ত যে লক্ষ্য আর একটা ধাপ পারানো মানে সেটা আমরা পার করতে পারবো। জি, নিশ্চয়ই, আমরা সেটি আশা করি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরাও আশা করব যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা আসলে মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেই পরিবর্তনের বাংলাদেশটি হোক সত্যিকারের মানবিক মর্যাদার মূল্যবোধ তৈরি হোক, এবং যে লক্ষ্য আসলে এই যে জুলাই আন্দোলনের যে চেতনা, সেই চেতনার যেন বাস্তবায়ন থাকে, সেই প্রত্যাশা আজকের আড়াইশের স্টিল জনতন্ত্র গণতন্ত্র আমরা শেষ করছি। আগামীকাল নতুন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি, শুভকামনা।